আমরা রিভিশন প্রোগ্রামে আছি। আমি তোমাদের কিভাবে রিভিশন হবে একটু ডিটেলস বলে নেই। প্রত্যেকটা ক্লাসে আমি প্রথম দিকে আলোচনা করব রিভিশন এবং শেষ দিকে আমি টেস্ট পেপার সলভ করব। প্রত্যেকটা ক্লাসে আমি প্রথমে চ্যাপ্টারগুলো রিভিশন দিব এবং রিভিশনগুলো একটু দ্রুত দিব এবং ক্লাসের শেষে আমি টেস্ট পেপার সলভ করব। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে রিভিশন, টেস্ট পেপার সলভ আর মডেল টেস্ট প্রোগ্রাম। প্রত্যেক ক্লাসে রিভিশন হবে, শেষে টেস্ট পেপারের টুকটাক কোশ্চেন সলভ করব এবং বাড়ির কাজ থাকবে এবং প্রত্যেক চ্যাপ্টার শেষে আমাদের থাকবে মডেল টেস্ট। তোমাদের কিভাবে পড়তে হবে বায়োলজি সেটা তোমাদের ভাবার দরকার নাই। বায়োলজি পড়তে হবে কিভাবে সেটা আমি ভেবে দিব এবং সেটা আমি গুছিয়ে দিব। তোমাদের কাজ শুধু আমি যা বলবো সেগুলো যদি করতে পারো তাহলে সুন্দর হবে ইনশাল্লাহ। যাদের নেটে প্রবলেম হচ্ছে রিফ্রেশ দাও, রিফ্রেশ দিলে ঠিক না হলে দয়া করে পরে ক্লাস করো, পরে ঠিকঠাক দেখতে পাবো আশা করছি। যাদের নেটে প্রবলেম করছে তারা পরে রেকর্ড ভিডিওটা দেখে নিও দয়া করে। যাদের নেটে প্রবলেম করছে তারা রেকর্ড ভিডিওটা পরে দেখে নিও, কোনো সমস্যা নেই। 100% ক্লিয়ার ভিডিও আছে আজকে, 100% ক্লিয়ার ভিডিও আছে। যাদের নেটে সমস্যা হচ্ছে তারা একটা দিন ধৈর্য ধরো, সমস্যা হবে না ইনশাল্লাহ। রাতে যখন রেকর্ড থাকবে রেকর্ডটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি 100% ক্লিয়ার আছে, আমার সব জায়গাতে ক্লিয়ার আছে। আমি 4-5টা সেট দিয়ে দেখতেছি ক্লিয়ার আছে সবগুলোতে। তোমাদের যেই জায়গাগুলোতে নেটের সমস্যা সেই জায়গাগুলোতে এরকম হচ্ছে, বৃষ্টি হয়েছে টুকটাক তো তাই নেটের সমস্যা হতে পারে। সব জায়গায় নেটের সমস্যা হচ্ছে আজকে। তাহলে আসো, লেখা শেষ হয়েছে সবার, আমরা বলা শুরু করি। আমাদের প্রথমে আমি একটু বলে নেই যে আমার এই প্রোগ্রামটা আমি কিভাবে শুরু করেছি। এখানে প্রত্যেকটা অধ্যায়ের প্রতিদিন যতটুকু সম্ভব রিভিশন করব। রিভিশনের পরে টেস্ট পেপারের কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেটা বাড়ির কাজ হিসেবে থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার দ্রুত আমি আলোচনা করে মডেল টেস্ট প্রোগ্রামে চলে যাব। তাহলে এভাবেই আমাদের প্রত্যেকটা অধ্যায় সুন্দর এবং সহজভাবে আমি শেষ করার চেষ্টা করব। তোমরা কিভাবে বায়োলজি পড়তে হবে সেটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। তোমরা শুধু আমি যে রাস্তা দেখাই দিব শুধু সেই রাস্তায় হাঁটতে থাকো, শুধু যতটুকু বলবো ততটুকু করতে থাকো। ইনশাল্লাহ তোমরা 100তে 100ই পাবা। তাহলে আসো আমরা বায়োলজি নিয়ে আজকে আলোচনা শুরু করি। বায়োলজির প্রথম অধ্যায় হচ্ছে জীবন পাঠ, অর্থাৎ জীবন পাঠে আমরা জানতে পারবো এখানে বায়োলজি জিনিসটা কি বা এই পুরো বইতে আমরা কি শিখবো সেটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা আছে। তাহলে জীববিজ্ঞানের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে এই পুরো বায়োলজি বইয়ের সামারি হচ্ছে প্রথম অধ্যায়। আসো এখান থেকে কি কি বোর্ডে কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করি। এখানে কোশ্চেন আসে জীববিজ্ঞান বা বায়োলজি কাকে বলে, জীববিজ্ঞান বা বায়োলজি কাকে বলে। এখানে আসতে পারে ভৌত জীববিজ্ঞান কাকে বলে, এখানে আসতে পারে ফলিত জীববিজ্ঞান কাকে বলে এবং কিছু নৈবিত্তিক আলোচনা করেছি। আসো আলোচনা করি। বায়োলজি শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস। বায়োস মানে জীবন আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। অর্থাৎ বায়োলজি বইতে আমরা জীবন সংক্রান্ত জ্ঞান লাভ করব, মানে যাদের জীবন আছে তাদের সম্পর্কে আমরা জানতে পারবো। এবার বায়োলজি কাকে বলে, বায়োলজি কাকে বলে যেই বইতে আমরা তিনটা জিনিস সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তিনটা জিনিস বলতে কি, জীবের গঠন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। জীবের গঠন মানে কি, একটা জীব কি কি নিয়ে গঠিত আমরা জীবের গঠন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে জীবের গঠন নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে আমরা জীবের গঠন নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে আমাদের নাড়ি ভুঁড়ি এর গঠন নিয়ে আলোচনা করব, পরিপাক নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আমরা শ্বসনতন্ত্র শ্বাস প্রশ্বাস নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ে আমরা বৃক্ক নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ে আমরা হাড্ডিগুড্ডি নিয়ে আলোচনা করব। দশম অধ্যায়ে ব্রেন নিয়ে আলোচনা করব। 11 অধ্যায়ে প্রজনন নিয়ে আলোচনা করব। আমি বলতে চাচ্ছি জীবের গঠন সম্পর্কে আলোচনা করা হয় এই বায়োলজি বইতে।
সামনের দিকে অনেক অধ্যায়ে আমরা এই ধরনের গঠনগুলো শিখতে পারবো। তৃতীয় অধ্যায়ে কোষের ভিতরে কি কি অঙ্গাণু আছে তার গঠন, আবার পঞ্চম অধ্যায়ে পরিপাক নালীর গঠন, ষষ্ঠ অধ্যায়ে হৃৎপিণ্ডের গঠন, সপ্তম অধ্যায়ে আমরা শ্বসনতন্ত্রের গঠন, অষ্টম অধ্যায়ে কিডনির গঠন, নবম অধ্যায়ে হাড্ডি গুড্ডির গঠন, দশম অধ্যায়ে ব্রেনের গঠন, এগুলো শিখবো আমরা। জৈবনিক ক্রিয়া আমরা এই অধ্যায়ে জানতে পারবো। জৈবনিক ক্রিয়া, জৈবনিক ক্রিয়া মানে হচ্ছে সালোক সংশ্লেষণ শ্বসন। জৈবনিক ক্রিয়া মানে হচ্ছে সালোক সংশ্লেষণ শ্বসন। জৈবনিক ক্রিয়া মানে হচ্ছে জীবনী শক্তি। এটা আমরা শিখবো চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায় নিয়ে অনেকের অনেক সমস্যা, ইনশাল্লাহ সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি মান্থলি পরীক্ষার সময় অনেক চ্যাপ্টার খুব দ্রুত শেষ করেছি, যেটা তোমাদের অনেকেরই অনেক জিনিস ডিটেলসে শেষ করতে পারি নাই, বলতে পারি নাই। ইনশাল্লাহ এই রিভিশন প্রোগ্রামে আমি সবকিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। জৈবনিক ক্রিয়া নিয়ে জানতে পারবো চতুর্থ অধ্যায়ে জীবনী শক্তি চ্যাপ্টারে। এবং জীবন ধারণ সম্পর্কে আমরা জানতে পারবো 13 নম্বর অধ্যায়ে। বাস্তুতন্ত্রে আমরা জানতে পারবো প্রত্যেকটা জীব কিভাবে জীবন ধারণ করে বা তাদের থাকার স্টাইল কি, কে কার সাথে কিভাবে সম্পর্কিত। অর্থাৎ জীবন ধারণ মানে হচ্ছে বাস্তুতন্ত্রের এই বিষয়গুলা আমরা জানতে পারবো জীববিজ্ঞান বা বায়োলজিতে। তাহলে জীববিজ্ঞান বইতে তুমি 3টা টপিক সম্পর্কে জানতে পারবা। জীবের গঠন জানতে পারবা, জৈবনিক ক্রিয়া, সালোক সংশ্লেষণ শ্বসন এগুলো জানতে পারবা, জীবন ধারণের স্টাইল, বাস্তুতন্ত্র সম্পর্কে জানতে পারবা। তাহলে এই 3টা বিষয় সম্পর্কে সম্যক বা বিস্তারিত বা ক্লিয়ার জ্ঞান, সম্যক বিস্তারিত বা একদম ক্লিয়ার জ্ঞান পাওয়া যায় যেই শাখায়, তাকে বলা হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া, জীবন ধারণ সম্পর্কে সম্যক বিস্তারিত জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বা বায়োলজি বলে। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া, জীবন ধারণ সম্পর্কে সম্যক বিস্তারিত জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বায়োলজি বলে। আলোচনার সুবিধার জন্য জীববিজ্ঞানকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আলোচনার সুবিধার জন্য বা পড়াশোনার সুবিধার জন্য জীববিজ্ঞানকে 2 ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। তোমরা যখন ইন্টারে উঠবা, ম্যাট্রিকে বই শুধু বায়োলজি, আর ইন্টারে হচ্ছে বায়োলজি 2 প্রকার। ইন্টারে বায়োলজি 2 প্রকার। ম্যাট্রিকে শুধু বায়োলজি, ম্যাট্রিকে শুধু জীববিজ্ঞান। ইন্টারে হচ্ছে 2 পত্র, উদ্ভিদ বিজ্ঞান আর হচ্ছে প্রাণী বিজ্ঞান। এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ইন্টারে 2টা বই। তাহলে এটা কেন ইন্টারে 2টা বই করলো? ইন্টারে 2টা বই করেছে পাঠের সুবিধার জন্য, পড়াশোনার সুবিধার জন্য। তাহলে ইন্টারে পড়াশোনার সুবিধার জন্য জীববিজ্ঞানকে 2 ভাগে ভাগ করা হয়েছে। পাঠের সুবিধার জন্য বা পড়াশোনার সুবিধার জন্য, পড়াশোনার সুবিধার জন্য জীববিজ্ঞান 2 প্রকার। পড়াশোনার সুবিধার জন্য জীববিজ্ঞান 2 প্রকার। উদ্ভিদ বিজ্ঞান বোটানি, প্রাণী বিজ্ঞান জুলজি। আর জ্ঞানের প্রতিটা বিষয় অন্তর্ভুক্ত করে জীববিজ্ঞানের শ্রেণীবিভাগ হচ্ছে 2 প্রকার। জ্ঞানের বিষয় অন্তর্ভুক্ত করেও জীববিজ্ঞান 2 প্রকার। তাহলে জ্ঞানের বিষয় অন্তর্ভুক্ত করে, জ্ঞানের প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত করে জীববিজ্ঞান 2 প্রকার। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি, ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি, ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। তাহলে জ্ঞানের প্রতিটা বিষয় অন্তর্ভুক্ত করে জীববিজ্ঞান 2 প্রকার। ভৌত জীববিজ্ঞান কাকে বলে? যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভৌত জীববিজ্ঞান কাকে বলে? যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর ফলিত জীববিজ্ঞান কাকে বলে? যেখানে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। দেখো তোমাদের বইতে 4 নাম্বার পৃষ্ঠায় ভৌত জীববিজ্ঞানে অনেকগুলো শাখা বলা আছে। এই শাখার মধ্যে একটা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। অঙ্গ সংস্থান বিদ্যায় আলোচনা করা হয় হাড্ডি গুড্ডি কয়টা আছে, ভিতরে নাড়ি ভুঁড়ি, হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলা তত্ত্বীয় বিষয়, মানে যা আছে তাই। ধরো ফিজিক্সের বইতে নিউটনের 3টা সূত্র আছে। এখন নিউটনের যে 3টা সূত্র, এই 3টা সূত্রকে তুমি বানিয়ে লিখতে পারবা না। নিউটনের 3টা সূত্র নিউটনের 3টা সূত্র হচ্ছে তত্ত্ব যা আছে তাই লিখতে হবে। এখানে কোনো চেঞ্জ, পরিবর্তন ঘটবে না। তাহলে এখানে তত্ত্বীয় বিষয় মানে হচ্ছে তত্ত্ব যা আছে তাই। বডিতে যা আছে মুখস্থ করবা, কোনো চেঞ্জ পরিবর্তন করা যাবে না।
যা আছে তাই মুখস্থ করবো, পরিবর্ধন করা যাবে না, চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে তত্ত্বীয় বিষয়। যা আছে মুখস্থ করবা শুধু। মানব দেহে কি কি অঙ্গ আছে মুখস্থ করবা। হিস্টোলজিতে মানব দেহের টিস্যুর গঠন কেমন মুখস্থ করবা। এন্ডোক্রাইনোলজিতে হরমোনের মানব দেহে কি কি হরমোন আছে, কি কি হরমোন কি কাজ করে মুখস্থ করবা। যেখানে শুধু মুখস্থ তত্ত্ব, কোনো চেঞ্জ পরিবর্তন করা যাবে না, কোনো উন্নয়ন করা যাবে না, কোনো পরিবর্তন নাই, শুধু মুখস্থের বিষয় হচ্ছে তত্ত্বীয় বিষয়। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় শুধু তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, ফিজিক্যাল বায়োলজি। আর যেখানে তুমি গবেষণা করে জীবনের উন্নয়ন করবা, যেখানে তুমি স্বপ্ন দেখবা, যেখানে তোমার হচ্ছে রহস্য উদ্ভাবন করবা, যেখানে মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করবা, সেটা হচ্ছে জীবন সংশ্লিষ্ট প্রয়োগ, ফলিত জীববিজ্ঞান, অ্যাপ্লাইড বায়োলজি। ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। আজকে তোমার পাকস্থলীর গঠন তুমি শিখবা, আজকে তোমার পাকস্থলীর গঠন শিখবা ভৌত জীববিজ্ঞানে। আর হচ্ছে পাকস্থলীতে যদি কারো গ্যাস্ট্রিক হয়ে ফুটা হয়ে যায়, পাকস্থলী যদি কারো ছিদ্র হয়ে যায়, তুমি চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে এই ব্যক্তির উন্নয়ন করবা, জীবন সংশ্লিষ্ট প্রয়োগ করবে, এই ব্যক্তিকে সুস্থ করে তুলবা। তুমি আজকে ধান বা ভাতের গঠন শিখবা, ধান বা ভাতের গঠন শিখবা ভৌত জীববিজ্ঞানে। কিন্তু তুমি ধানের মধ্যে ভিটামিন এ ঢুকাবা, ধানের মধ্যে আয়রন ঢুকাবা, ধানের মধ্যে হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদান ঢুকাই দিবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলিত জীববিজ্ঞানে এসে। তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিখেছো, তুমি স্বপ্ন দেখা শিখেছো। এই স্বপ্ন দেখতে হয় ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির মাধ্যমে। ঢাকা ইউনিভার্সিটিতে জেনারেল কেমিস্ট্রি আছে, জেনারেল কেমিস্ট্রি হচ্ছে প্রায় 10-11 নম্বর সাবজেক্ট, পাত্তা দেয় না কেউ। ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি আছে, জেনারেল কেমিস্ট্রি, পাত্তা দেয় না কেউ, সেটা হচ্ছে 10-11 নম্বর সাবজেক্ট। ঢাকা ইউনিভার্সিটিতে জেনারেল ফিজিক্স আছে, পাত্তা দেয় না কেউ, চলে গেছে 10 নম্বর সিরিয়ালে, পাত্তা দেয় না এইসব ফিজিক্সকে কেউ। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড বায়োলজি, এইসব বিষয়গুলোকে খুব পাত্তা দেয় মানুষ আজকাল। কারণ অ্যাপ্লাইড মানে হচ্ছে জীবনের উন্নয়ন, এগুলোর দাম বেশি, এই সাবজেক্টের গুরুত্ব বেশি। ঢাকা ইউনিভার্সিটির এই সাবজেক্টগুলোতে পড়তে পারলে তোমার বিদেশে চাকরি হবে, এক একটা চাকরির মূল্য হচ্ছে 1.5, 2, 4, 5 লাখ টাকা। আমার এক ফ্রেন্ড আছে, প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা বেতন পায় এবং জাপানে থাকে। সে পড়েছে বায়োকেমিস্ট্রি থেকে ঢাকা ইউনিভার্সিটির, সুন্দর জীবনযাপন করছে। তাহলে অ্যাপ্লাইড বায়োলজিতে আলোচনা করা হয় জীবন সংশ্লিষ্ট প্রয়োগ নিয়ে, যেখানে জীবনের উন্নয়ন করা হবে। তাহলে আমি এখানে আলোচনা করছি দুইটা নৈবিত্তিক। বায়োলজি কয়টা শব্দের সমন্বয়ে গঠিত? বায়োলজি 2টা শব্দের সমন্বয়ে গঠিত, বায়োস আর লোগোস। বায়োস মানে জীবন, লোগোস মানে জ্ঞান। পাঠের বা পড়াশোনার সুবিধার জন্য জীববিজ্ঞান 2 প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, বোটানি, প্রাণী বিজ্ঞান, জুলজি। 3টা সংজ্ঞা বলবো। জীববিজ্ঞান কাকে বলে, ভৌত জীববিজ্ঞান কাকে বলে, ফলিত জীববিজ্ঞান কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জীবের জৈবনিক প্রক্রিয়া এবং জীবের জীবন ধারণ সম্পর্কে সম্যক বা ক্লিয়ার জ্ঞান পাওয়া যায় তাকে বলা হচ্ছে জীববিজ্ঞান, বায়োলজি। জ্ঞানের প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জীববিজ্ঞান 2 ভাগে ভাগ করা হয়েছে জ্ঞানের প্রতিটা বিষয়ের উপর। ভৌত জীববিজ্ঞান ফিজিক্যাল বায়োলজি, ফলিত জীববিজ্ঞান অ্যাপ্লাইড বায়োলজি। যেখানে শুধু মুখস্থের বিষয় গবেষণা করা যাবে না, যেখানে কোনো চেঞ্জ করা যাবে না, সেটা ভৌত জীববিজ্ঞান। যেখানে জীবনের উন্নয়ন করা যাবে, স্বপ্ন দেখতে পারবো যে এই শাখায়, সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, অ্যাপ্লাইড বায়োলজি। জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে, তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, ফিজিক্যাল বায়োলজি। জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় জীবন সংশ্লিষ্ট প্রয়োগ বা উন্নয়ন করা যায় তাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। তোমাদের বইতে 4 নাম্বার এবং 5 নাম্বার পৃষ্ঠা ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো দেয়া আছে। আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো দেয়া আছে, ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো দেয়া আছে বইতে 4 নাম্বার আর 5 নাম্বার পৃষ্ঠা, এটা সম্পূর্ণ মুখস্থ করবা। বইতে 4 নাম্বার 5 নাম্বার পৃষ্ঠা ভৌত আর ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো দেয়া আছে সেটা সম্পূর্ণরূপে মুখস্থ করবা তোমরা ভালো করে। এই শাখাগুলো মুখস্থ করে প্রত্যেকটা শাখায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় 2টা প্রশ্ন এখান থেকে আসবে, রচনামূলক এবং নৈবিত্তিক। ভৌত জীববিজ্ঞানের শাখা কোনটা, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা, এটা পরীক্ষায় আসে। এই শাখায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওই শাখায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অঙ্গ সংস্থান বিদ্যায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, শারীরিক তত্ত্বে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, হিস্টোলজিতে কি কি আলোচনা করা হয়, জীবাশ্ম বিদ্যায় কি আলোচনা করা হয়, বায়ো ইনফরমেটিক্সে কি আলোচনা করা হয়, এগুলা তোমাদের পরীক্ষা কোশ্চেন আসবে। আব্বু আম্মুর সাথে একটা খেলা খেলতে পারো, তুমি ভালো করে ভৌতজীব বিজ্ঞান ফলিত জীব বিজ্ঞান পড়ে ফেলবা, পড়ার পরে কোনটা ভৌতজীব বিজ্ঞানের শাখা কোনটা ফলিত জীব বিজ্ঞানের শাখা আব্বু আম্মুকে ধরতে দিবা। তুমি আব্বু আম্মুর সাথে খেলবা যে আব্বু আম্মু যদি ভৌতজীব বিজ্ঞান ফলিত জীব বিজ্ঞানের শাখা কোনটা কোন শাখা, যদি তুমি আমার ভুল ধরতে পারো তোমাকে আমি 5 টাকা দিব, আর যদি আমি তোমার ভুল ধরতে পারি আর যদি ভুল ধরতে না পারো তাহলে তুমি আমাকে 5 টাকা ব্যাক করবা। আব্বু আম্মুর সাথে এই খেলায় মেতে উঠতে পারো। তুমি আব্বু আম্মুকে জিজ্ঞাসা করতে পারো যে কোন শাখায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, তুমি শাখার নাম বলবা, আমি বিষয়ের নাম বলে দিব। যেমন হিস্টোলজিতে আলোচনা করা হচ্ছে টিস্যুর গঠন বিন্যাস কার্যাবলী, তোমার আব্বু বলবে হিস্টোলজিতে কি আলোচনা করা হয়, তুমি বলবা টিস্যুর গঠন বিন্যাস কার্যাবলী। বলতে পারলে তুমি পাও 5 টাকা, আর বলতে না পারলে তুমি তোমার আব্বুকে দিবা 5 টাকা। এভাবে তোমরা মজায় মজায় পড়াশোনাটা কমপ্লিট করে ফেলতে পারো। এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো কোশ্চেন না থাকলে নেক্সট টপিকসে যাব। আসো আমরা আলোচনা শুরু করি। জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা শুরু করলাম এবং আমরা প্রথম অধ্যায় নিয়ে কয়েকটা ক্লাস 2 থেকে 3টা ক্লাস আলোচনা করে প্রথম অধ্যায়টা সমাপ্ত করব এবং এর সাথে সাথে আমরা টেস্ট পেপারটাও সলভ করে ফেলবো। আসো আমার কাছে এখানে শ্রেণীবিন্যাস সম্পর্কে কয়েকটা লাইন শিখে যাও। এখানে আজকে পর্যন্ত নামকরণ আর বর্ণনা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৈবিত্তিকটা তোমরা 2টা অধ্যায়ে পেয়েছো। এই গুরুত্বপূর্ণ নৈবিত্তিকটা প্রথম অধ্যায়েও আছে, এই গুরুত্বপূর্ণ নৈবিত্তিকটা প্রথম অধ্যায়ে যেমন আছে আবার 13তম অধ্যায়েও আছে। তাহলে এই গুরুত্বপূর্ণ নৈবিত্তিকটা প্রথম অধ্যায় 13 অধ্যায় 2টা অধ্যায় আছে। আজকে পর্যন্ত বর্ণনা নামকরণ করা হয়েছে 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি, মানে উদ্ভিদ প্রজাতি আছে প্রায় 4 লক্ষ। আম, জাম, কাঁঠাল, লেবু, বেগুন, শসা, কাকরোল, ঢেঁড়স, এরকম প্রজাতি রয়েছে 4 লক্ষ এবং 13 লক্ষ প্রাণী রয়েছে। মানুষ, গরু, ছাগল, চড়ুই পাখি, কাক, ইঁদুর, এই ধরনের প্রাণী রয়েছে 13 লক্ষ। তাহলে আজকে পর্যন্ত নামকরণ আর বর্ণনা করা হয়েছে 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি আর 13 লক্ষ প্রাণী প্রজাতি। তাহলে আজকে পর্যন্ত নামকরণ বর্ণনা করা হয়েছে 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির আর 13 লক্ষ প্রাণীর প্রজাতি। যদি ভবিষ্যতে ব্যাখ্যা করা শেষ হয়, আজকে পর্যন্ত বিজ্ঞানীরা ব্যাখ্যা করে শেষ করতে পারে না এগুলা, যদি ভবিষ্যতে বর্ণনা শেষ করা যায়, ব্যাখ্যা শেষ করা যায়, তাহলে 4 লক্ষ উদ্ভিদ 13 লক্ষ প্রাণী মোট 17 লক্ষ, এই মোট 17 লক্ষ বেড়ে দাঁড়াবে প্রায় 1 কোটিতে। আজকে পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি 13 লক্ষ প্রাণী প্রজাতি, মানে হচ্ছে মোট 17 লক্ষ প্রজাতি। ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে এই সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। এই 2টা এমসিকিউর জন্য বললাম। গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক কোশ্চেন, শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি? গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক কোশ্চেন, শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি? শ্রেণীবিন্যাসের লক্ষ্য একটাই, এই যে 17 লক্ষ জীব, এই বিশাল আর বৈচিত্র্যময় জীব জগতের এত জীবকে খুব সহজে জেনে যেতে হবে। এটা কি বলা হয় হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য। শ্রেণীবিন্যাসের লক্ষ্য টার্গেট একটাই, এই যে 17 লক্ষ জীব, 4 লক্ষ উদ্ভিদ 13 লক্ষ প্রাণী, খুব অল্প সময়ে আমাদের এগুলো জানতে হবে। খুব অল্প সময়, আমাদের হাতে সময় খুব কম, সামনে এসএসসি পরীক্ষা, সময় একদম নাই। এই 13 লক্ষ প্রাণী 4 লক্ষ উদ্ভিদ এই 17 লক্ষ জীব সম্পর্কে খুব কম সময়ে জেনে যেতে হবে। তাহলে এই বিশাল আর বৈচিত্র্যময় জীবজগতকে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা এটাকেই বলা হয় হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য। একটু ধৈর্য ধরো, আগামী ক্লাসে এই 17 লক্ষ জীব একসাথে আমি বুঝাই দিব মাত্র 1 ঘন্টার মধ্যে। আগামী ক্লাসে এই বিশাল আর বৈচিত্র্যময় জীবজগৎকে অল্প পরিশ্রমে অল্প সময় 1 ঘন্টার মধ্যে আমি পুরো বিস্তারিত জানিয়ে দেব, সঠিকভাবে জানিয়ে দেব। তাহলে এই পৃথিবীর জীবজগৎ সম্পর্কে জানা খুব সহজ একটা ব্যাপার, এটার জন্য সময় লাগে মাত্র 1 ঘন্টা, কারণ এই শ্রেণীবিন্যাসের লক্ষ্য ছিল একটাই। দেখো
4 লক্ষ উদ্ভিদ আর 13 লক্ষ প্রাণী, যদি প্রত্যেকটার ব্যাখ্যা আমি তোমাদের দিতে চাই, 4 লক্ষ উদ্ভিদ 13 লক্ষ প্রাণী যদি প্রত্যেকটার ব্যাখ্যা দিতে যাই, এই প্রত্যেকটার ব্যাখ্যা দিতে লাগবে আমার 17 লক্ষ ক্লাস। যদি আজকে আম গাছের ব্যাখ্যা দেই, কালকে কাঁঠাল গাছের ব্যাখ্যা দেই, আজকে মানুষের দেহের গঠন ব্যাখ্যা করি, কালকে যদি ইঁদুরের দেহের গঠন ব্যাখ্যা করি, এভাবে 17 লক্ষ জীবের ব্যাখ্যা দিতে আমার লাগবে 17 লক্ষ ক্লাস। 17 লক্ষ ক্লাসে আমাকে তো জীবিত পাবা না, আমার হাড্ডি গুড্ডিও পাওয়ার সন্দেহ আছে। তাহলে এতদিনে তো আমরা বাঁচতে পারবো না, এতদিনে তো বাঁচা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে এমন একটা কাজ শ্রেণীবিন্যাস চেয়েছে, এমন একটা সিস্টেম করব আমি, এমন একটা সিস্টেম করব যে একদম নিমিষের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে তুমি পুরো জীবজগৎ সম্পর্কে সঠিকভাবে জেনে যাবা। এটাই ছিল শ্রেণীবিন্যাসের মেইন টার্গেট, লক্ষ্য। তাহলে শ্রেণীবিন্যাসের লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানতে হবে। এই বিশাল ও শ্রেণীবিন্যাসের লক্ষ্য পরীক্ষায় আসলে আমি অনেককে দেখেছি এই লাইনটা বানায় লেখো, একটা ওয়ার্ডও বানানো যাবে না। শ্রেণীবিন্যাসের লক্ষ্যতে একটা ওয়ার্ড যদি তুমি বানায় লিখতে চাও, তাহলে তোমার হচ্ছে এখানে নাম্বার কমবে। এটা একটা সূত্রের মতো, এখানে কোনো কিছু বানায় লেখা যাবে না। তুমি অনেক সুন্দর একটা কবিতা লিখতে পারো, তুমি কবিতার মতো মাধুর্য মিশিয়ে এখানে হচ্ছে অনেক কিছু লিখতে পারো, কিন্তু তোমাকে হচ্ছে সেটাতে 0 দিবে, গোল্লা দিবে স্যার। কারণ শ্রেণীবিন্যাসের লক্ষ্য বইতে যা লেখা আছে তাই লিখতে হবে। এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে, অল্প সময়ে সঠিকভাবে জানা, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য। এবার পরীক্ষায় আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশন কাকে বলে? শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশন কাকে বলে? এটাও একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন। শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশন কাকে বলে? শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশনের সংজ্ঞা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখানে লক্ষ্যটা দিয়েই আমরা সংজ্ঞা শুরু করব। শ্রেণীবিন্যাসের লক্ষ্য দিয়ে আমরা সংজ্ঞা শুরু করব যে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানবো, আবার বুঝবো, আবার শিখে মুখস্থ করে ফেলবো। এভাবে পৃথিবীর অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রক্রিয়াকে বলা হয় শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের সংজ্ঞা কি দাঁড়ালো? প্রথমে হচ্ছে লক্ষ্য, তারপরে হচ্ছে ডিটেইলস। শ্রেণীবিন্যাসের সংজ্ঞায় লক্ষ্য থেকে হচ্ছে সংজ্ঞা শুরু করব। প্রথমে লক্ষ্য পুরাটা দিব, তারপরে আর কয়েকটা কথা বলে সংজ্ঞা শেষ করে দিব। এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা, বোঝা, শেখার সুবিধার জন্য, 3টা কাজের জন্য, জানা, বোঝা, শেখার সুবিধার জন্য, জানা, বোঝা, শেখার সুবিধার জন্য এই পৃথিবীর অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রক্রিয়াকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে, অল্প সময়ে সঠিকভাবে জানা, বোঝা, শেখার সুবিধার জন্য এই পৃথিবীর অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলে। শ্রেণীবিন্যাস নিয়ে তুমি পড়াশোনা করতে চাও, তাহলে বায়োলজিতে অনার্স মাস্টার্স করতে হবে ট্যাক্সোনমি সাইটে, ট্যাক্সোনমি বিভাগে। তাহলে শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে হলে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে পড়াশোনা করতে হবে তোমাকে। তাহলে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের যে স্বতন্ত্র বা আলাদা একটি শাখা গড়ে উঠেছে, তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস কেন করবা, উদ্দেশ্য কি? এটা বই থেকে হচ্ছে 7 নম্বর পৃষ্ঠা থেকে রিডিং দিয়ে মুখস্থ করে ফেলবা। তাহলে আমি আলোচনা করছি শ্রেণীবিন্যাস নিয়ে। শ্রেণীবিন্যাসে প্রথমে বললাম এই পৃথিবীতে কত জীব আছে আজকে পর্যন্ত নামকরণ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি, 13 লক্ষ প্রাণী প্রজাতি। ভবিষ্যতে যদি ব্যাখ্যা শেষ করা যায় তাহলে হচ্ছে এই জীবের সংখ্যা, জীব প্রজাতির সংখ্যা দাঁড়াবে 1 কোটিতে। শ্রেণীবিন্যাসের টার্গেট একটাই, এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে অল্প পরিশ্রমে, অল্প সময়ে সঠিকভাবে জানতে হবে। সংজ্ঞা হচ্ছে এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে, অল্প সময়ে সঠিকভাবে জানা, বোঝা, শেখার সুবিধার জন্য এই পৃথিবীর অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বা সঠিকভাবে বিন্যাস করা বা সাজানোর প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলে। যেভাবে সংজ্ঞাগুলো লিখে দিচ্ছে সেভাবেই সংজ্ঞাগুলো লিখতে হবে। আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবেই সংজ্ঞাগুলো লেখার চেষ্টা করবা। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি কাকে বলে? যেখানে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি।
শ্রেণীবিন্যাস করার প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানে যে আলাদা স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, শ্রেণীবিন্যাস করার প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানে যে স্বতন্ত্র বা আলাদা শাখা গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বই 7 পৃষ্ঠা থেকে পড়বা। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলো, কোশ্চেন না থাকলে আমি এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, কোশ্চেন না থাকলে আমি টেস্ট পেপারের টুকটাক কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন না থাকলে আমি টেস্ট পেপারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি টেস্ট পেপারের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্ন 4টা লিখো আগে, প্রশ্ন 4টা দ্রুত লিখে ফেলো, প্রশ্ন 4টা দ্রুত লিখে ফেলো, 4টা প্রশ্ন দ্রুত লিখে ফেলতে বলছি আমি। আচ্ছা, লেখা শেষ হয়েছে আশা করছি। আচ্ছা দেখো, 2020 এবং 19 সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা ঘেটে দেখা যাচ্ছে, 2020 এবং 19 সালের এই প্রশ্নগুলা ঘেটে দেখা যাচ্ছে আমি যতটুকু পড়িয়েছি তার মধ্যে এই কোশ্চেন কয়েকটাই বোর্ডে এসেছে। 2019 এবং 20 সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা ঘেটে দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আমি যে বায়োলজির সবগুলা অংশ সুন্দরভাবে গুছিয়ে দিব, তোমাদের পরিশ্রমটা আমি করে দিব, তোমাদের কাজ শুধুমাত্র যতটুকু আমি বাড়ির কাজ দিব ততটুকু করলেই চলবে। আর হচ্ছে তোমাদের যেই বাড়ির কাজটা দিব সেটা করলেই তোমাদের হয়ে যাবে, আর পরীক্ষাগুলো অ্যাটেন্ড করলেই চলবে, আর কিছু লাগবে না, গুছিয়ে দিব আমি। এখন দেখো এখানে কি লেখা আছে, এখানে বলা আছে যে 1 নম্বর কোশ্চেনে এসেছে হিস্টোলজি কাকে বলে। এটা দেখতে পাচ্ছি আমরা রাজশাহী 2020 সালে এসেছে, মানে এই বছর 20 সালে এসেছে, আগামী বছর 21 সালেও এই ধরনের কোশ্চেন আসতে পারে। এসেছে হিস্টোলজি কাকে বলে, বাট হিস্টোলজির বাংলা হচ্ছে টিস্যুবিদ্যা, এবং কুমিল্লা 19 সালেও এসেছিল। তাহলে তোমরা বইতে চলে আসো 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা ভৌত জীববিজ্ঞানের শাখায় আমরা দেখতে পাচ্ছি, 4 পৃষ্ঠা ভৌত জীববিজ্ঞানের শাখায় আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারে হিস্টোলজি আছে। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে হিস্টোলজি আছে। হিস্টোলজি মানে হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো, ভৌত জীববিজ্ঞানের ডি নাম্বার শাখা হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা। হিস্টোলজিকে আমরা বাংলায় বলি টিস্যুবিদ্যা, হিস্টোলজিকে বাংলায় আমরা বলি টিস্যুবিদ্যা। এই হিস্টোলজিতে সংজ্ঞায়, তোমরা সংজ্ঞায় বাংলায় বানিয়ে কোনো কথা লিখলে সংজ্ঞাটা গ্রান্টেড হবে না। সংজ্ঞাটা আমি যেভাবে বলছি সেভাবেই বাড়ির কাজ হিসেবে জমা দিতে হবে। খেয়াল করো সংজ্ঞাটা আমি কিভাবে বলছি। এখানে লেখা আছে টিস্যুসমূহের গঠন বিন্যাস কার্যাবলী, এই ভাষাটাই ইউজ করতে হবে। এবং তোমাদের 50%-এর বেশি স্টুডেন্ট লিখবে, 50% প্রায় স্টুডেন্ট লিখবে এই লাইনটা, জীবদেহের টিস্যুসমূহের গঠন বিন্যাস এবং কার্যাবলী জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে হিস্টোলজি। কিন্তু কি সংজ্ঞাটা লিখলো, টিস্যুসমূহের গঠন বিন্যাস কার্যাবলী জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলে। এই সংজ্ঞাটা 50% স্টুডেন্ট লিখলো, কিন্তু স্যার দেখবে যে অনেক স্টুডেন্ট এটা লিখেছে, স্যার মজা পাবে না এই সংজ্ঞাটায়, স্যারের মজা লাগলো না। স্যার যেহেতু মজা পায় নাই, স্যারকে মজা দেওয়ার জন্য আরেকটু চেঞ্জ আনতে হবে। তাহলে সংজ্ঞার মধ্যে কি চেঞ্জ জানবো, একটু মনোযোগ দাও। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে এই হিস্টোলজি জীববিজ্ঞানের ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি। হিস্টোলজি হচ্ছে ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি। তাহলে আমি লিখব জীববিজ্ঞানের না, ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজির যে শাখায়, ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজির যে শাখায় জীবদেহের টিস্যুসমূহের গঠন বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে হিস্টোলজি। দেখো আমি কি বলেছি, জীবদেহের ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজির যে শাখায় জীবদেহের
টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে হিস্টোলজি। আমি যেভাবে বললাম এভাবেই লিখে সংজ্ঞাটা বাড়ির কাজ হিসেবে তোমরা জমা দিবা। তাহলে এভাবে আমি বাড়ির কাজগুলো করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তাহলে আশা করি তোমাদের এই প্রত্যেকটা প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলো লিখেছি এবং তোমাদের 2021 সালে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, এবং 2021 সালে যতটুকু অনুমান করতে পারছি বোর্ডের প্রশ্ন থেকেই সবকিছু কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশা করছি ইনশাল্লাহ 2021 সালে বোর্ডের প্রশ্ন থেকেই সবকিছু কমন পড়ে যাবে। তারপরেও টেস্ট পেপারের বিদঘুটে কোশ্চেন নিয়েও আমি আলোচনা করব। আমি সবকিছুর প্রিপারেশন তোমাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা এখন যা দিচ্ছি ততটুকু প্রিপারেশন নাও, এতটুকু বাড়ির কাজ করবা। আচ্ছা, গেল হিস্টোলজির সংজ্ঞা। এবার দেখো 2 নম্বর পোস্টে আমি লিখেছি এন্ডোক্রাইনোলজি কি। এন্ডোক্রাইনোলজি এসেছে কুমিল্লা বোর্ড 2020 সালে। এন্ডোক্রাইনোলজি কি, কুমিল্লা বোর্ড 2020 সালে। আরে বাবা, এন্ডোক্রাইনোলজিও তো ভৌতজীব বিজ্ঞানের শাখা। আরে বাবা, এন্ডোক্রাইনোলজিটাও তো ভৌতজীব বিজ্ঞানের শাখা। দেখো তো নিচে আসো, 4 নম্বর পৃষ্ঠা নিচে দেখো, 4 নম্বর পৃষ্ঠা নিচে দেখো এন্ডোক্রাইনোলজি লেখা আছে। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন বিদ্যা। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন বিদ্যা। তাহলে এন্ডোক্রাইনোলজির সংজ্ঞা কি দিবা? ওই যে 50% স্টুডেন্ট লিখবে যে আমরা তো 30% স্টুডেন্ট ভুল লিখবে, ওদের কথা বাদ। 50% সঠিক লিখবে। যেই 50% সঠিক লিখবে তারা লিখবে জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকে এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা বলে। হইল না? পছন্দ হলো না স্যারের? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা লিখবে। কিন্তু আমাদের কাছে আছে আকর্ষণীয় মধু। আমি প্রশ্নের সাথে একটু মধু দিব, মধু খেয়ে স্যার খুশি হয়ে যাবে। কি মধু দিব? এন্ডোক্রাইনোলজি হচ্ছে ভৌতজীব বিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি। তাহলে আমি বলবো ভৌতজীব বিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজির যে শাখায়, ভৌতজীব বিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজির যে শাখায় হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা। তাহলে এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যার সংজ্ঞা কি বললাম? আবার বলি, ভৌতজীব বিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজির যে শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা। এবার আমাদের 3 নম্বর কোশ্চেনে বলেছে বায়ো ইনফরমেটিক্স কি। বায়ো ইনফরমেটিক্স কি বা বায়ো ইনফরমেটিক্স কাকে বলে? এটা তো বিপদে পড়ে গেলাম। এটা তো আর ভৌতজীব বিজ্ঞানের শাখা নয়, এটা তো ভৌতজীব বিজ্ঞানের শাখা নয়, এটা তো ফলিত জীব বিজ্ঞানের শাখা। চলে আসো 5 নম্বর পৃষ্ঠা একদম নিচে। 5 নম্বর পৃষ্ঠা একদম নিচে দেখো, 5 নম্বর পৃষ্ঠা একদম নিচে দেখো লেখা আছে বায়ো ইনফরমেটিক্স বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীব বিজ্ঞান, বায়ো ইনফরমেটিক্স। তাহলে এটা সংজ্ঞায় অনেকেই বলবে যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞানকেই বলা হয় বায়ো ইনফরমেটিক্স। না, আমরা তো তা দিব না। আমরা তো হতে চাই সবার থেকে আলাদা, আমরা হতে চাই সবার থেকে উন্নত, আমরা হতে চাই জ্ঞানী। জ্ঞানী হওয়ার জন্য কি করব? আমরা লিখব ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির যে শাখায়, ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির যে শাখায়, ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির যে শাখায় কম্পিউটার প্রযুক্তি নির্ভর তথ্য, অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি নির্ভর তথ্য যেমন কম্পিউটার প্রযুক্তি নির্ভর তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো আমার কথাগুলো। ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির যে শাখায়, ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির যে শাখায় কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক তথ্য, কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। আমি আবার বলছি বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা।
ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির যে শাখায়, ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির যে শাখায়, ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজির যে শাখায় কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তারপর বরিশাল বোর্ড 2019 সালে দেখতে পাচ্ছি, বরিশাল বোর্ড 2019 সালে দেখতে পাচ্ছি এসেছে শ্রেণীবিন্যাস কাকে বলে। শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের সংজ্ঞাটা একটু আগে আমি বললাম। শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের সংজ্ঞাটা হচ্ছে এই বিশাল, আমার সাথে একটু মিলিয়ে নাও, খাতার সাথে আমার সাথে মিলিয়ে নাও, এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা বোঝা শেখার সুবিধার জন্য এই পৃথিবীর অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলে। একটু আগে বলেছি। এই 4টা বোর্ডের কোশ্চেন, জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেন সুন্দরভাবে সাজিয়ে লিখে বাড়ির কাজ হিসেবে জমা দিবা। এটা থাকলো বাড়ির কাজ। এর সাথে বাড়ির কাজ আর কি করতে হবে, চলে যাব বইয়ের অনুশীলনীতে। বইয়ের অনুশীলনীর 14 পৃষ্ঠা আসতে অনুরোধ জানাচ্ছি সবাইকে। বইয়ের অনুশীলনীর 14 নম্বর পৃষ্ঠা আসার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। 14 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার, ভৌত শাখাগুলোর নাম লিখো। এটা বাড়ির কাজ করার দরকার নাই, এটা মুখস্থ করবা। এটা বাড়ির কাজ করার কোনো দরকার নাই, এটা মুখস্থ করলেই চলবে। তাহলে 1 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান শাখাগুলোর নাম কি, মুখস্থ করলেই চলবে 4 পৃষ্ঠা থেকে। এই যে আমি বলেছিলাম এটা নিয়ে হচ্ছে আব্বু আম্মুর সাথে খেলতে পারো তুমি। ভৌত জীববিজ্ঞানের শাখা কোনটি, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি। ফলিত জীববিজ্ঞানের শাখা পড়বা 5 নাম্বার পৃষ্ঠা থেকে। তারপরে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা এটা মুখস্থ করবা 7 নাম্বার পৃষ্ঠা থেকে। এটা বাড়ির কাজ করার দরকার নাই, এটা মুখস্থ করার জন্য দিলাম। তাহলে বাড়ির কাজ দিয়েছি 4টা জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেন, এখানে 3টা কোশ্চেন মুখস্থ করার জন্য বলেছি। ভৌত জীববিজ্ঞানের শাখাগুলোর নাম কি, ফলিত জীববিজ্ঞানের শাখাগুলোর নাম কি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি। খুব ভালো করে আমার সাথে সাথে এই পড়াগুলো পড়ে ফেলবা, তার কারণ হচ্ছে চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথেই পরীক্ষা শুরু হয়ে যাবে। যেই দিন চ্যাপ্টার শেষ হবে তারপরের দিনই পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। এজন্য রেগুলার পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার চলে আসো 16 পৃষ্ঠা, সবাইকে অনুরোধ জানাচ্ছি 16 পৃষ্ঠা আসার জন্য। 16 পৃষ্ঠা আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 16 পৃষ্ঠা 1 নাম্বার কোশ্চেনটা শ্রেণীবিন্যাসের একক কি। 1 নাম্বার কোশ্চেনটা শ্রেণীবিন্যাসের একক কি। এই 1 নাম্বার সৃজনশীল প্রশ্নটা আসলে বই থেকে আসে নাই, আমাদের বইয়ে এইটার অ্যান্সার নাই। শ্রেণীবিন্যাসের একক কি এটার অ্যান্সার আমাদের বইতে নাই, এটার অ্যান্সার ইন্টারের বই থেকে দিয়েছে। তবে আমাদের বইতে একটু অংশ আছে, সেটা আমরা দেখতে পারি, একটু অংশ আছে সেটা দেখতে পারি। সৃজনশীল 1-এর ক এটাও লিখতে হবে, সৃজনশীল 1-এর ক এটাও বাড়ির কাজ থাকবে, এটাও HW থাকবে। সৃজনশীল 1-এর ক HW থাকবে। কি লিখেছে, শ্রেণীবিন্যাসের একক কি এটা জানার জন্য আমরা আসবো বইতে আসবো আমরা 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠা দেখতে পাচ্ছি শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা: জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা: জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই প্রত্যেকটা ধাপকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক। এই প্রত্যেকটা ধাপকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক। প্রত্যেকটা ধাপকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক। প্রত্যেকটা ধাপকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক। প্রত্যেকটি ধাপ ইকুয়াল টু শ্রেণীবিন্যাসের একক। শ্রেণীবিন্যাসের একক ইংরেজিতে বলে ট্যাক্সন। শ্রেণীবিন্যাসের একক ইংরেজিতে বলে ট্যাক্সন। তাহলে শ্রেণীবিন্যাসের এককের সংজ্ঞা আমাদের বইতে
আমাদের বইতে 16 পৃষ্ঠা আছে, 16 পৃষ্ঠা 1 নম্বর সৃজনশীলের ক, শ্রেণীবিন্যাসের একক কি বা একক কাকে বলে, এটার অ্যান্সার দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। 10 নম্বর পৃষ্ঠা আসো, 10 নম্বর পৃষ্ঠা আসো, 10 নম্বর পৃষ্ঠা আসো। 10 নম্বর পৃষ্ঠা আমাকে বলেছে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক কোড চিহ্নিত ধাপ হচ্ছে 7টা। তাহলে আমি কি বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো, সংজ্ঞাটা বলছি। জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমি যেভাবে সংজ্ঞাটা বলবো সেভাবে লিখে বাড়ির কাজ হিসেবে জমা দিতে হবে। জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক কোড চিহ্নিত ধাপ হচ্ছে 7টি, অর্থাৎ জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, আন্তর্জাতিক কোড চিহ্নিত এই 7টি ধাপের প্রতিটি ধাপকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক বা ট্যাক্সন। আমি আবার বলছি, জীবের শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক কোড চিহ্নিত ধাপ হচ্ছে 7টি, অর্থাৎ রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ, অর্থাৎ জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টি ধাপের প্রত্যেকটি ধাপকে শ্রেণীবিন্যাসের একক বা ট্যাক্সন বলা হয়। আমি আবারও বলছি, আমার সাথে মিলিয়ে নাও। জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক কোড চিহ্নিত জীবের শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ, অর্থাৎ জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই প্রত্যেকটি ধাপকে শ্রেণীবিন্যাসের এক একটি একক বা ট্যাক্সন বলা হয়। আমি আবার বলছি, আমার সাথে মিলিয়ে নাও। জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ, অর্থাৎ জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টি ধাপের প্রত্যেকটি ধাপকে শ্রেণীবিন্যাসের এক একটি একক বা ট্যাক্সন বলা হয়। আমি আবারও বলবো, জীবের শ্রেণীবিন্যাসে আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ, অর্থাৎ জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টি ধাপের প্রত্যেকটি ধাপকে শ্রেণীবিন্যাসের একক বা ট্যাক্সন বলা হয়। এবার চলে আসো 10 নম্বর 16 পৃষ্ঠা খ নম্বর সৃজনশীলে। আজকের আলোচনার শেষ প্রশ্ন, বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? এই প্রশ্নগুলোর উত্তরে তুমি প্রথমে দিবা ভৌত। এই প্রশ্নের অ্যান্সারে আমরা এই প্রশ্নের অ্যান্সারে ধাপ একে আমরা লিখব প্রথম স্টেপে আমরা লিখব ভৌত জীববিজ্ঞানের সংজ্ঞা। এই প্রশ্নের উত্তরে প্রথমে লিখব ভৌত জীববিজ্ঞানের সংজ্ঞা। তারপরে আমরা লিখব ধাপ 2তে ফলিত জীববিজ্ঞানের সংজ্ঞা। তারপরে ধাপ 3তে লিখব বংশগতিবিদ্যা। বুঝে যাও কিভাবে 3টা ধাপের মাধ্যমে এই 2 নম্বর প্রশ্নের উত্তর দিবা। 3টা ধাপের মাধ্যমে কিভাবে বংশগতিবিদ্যা কেন জীববিজ্ঞানের ভৌত শাখা সেটার অ্যান্সার কিভাবে দিবা একটু শিখে যাও। এই 3টা ধাপের মাধ্যমে কিভাবে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় এই প্রশ্নটার উত্তর দিবা আমার কাছ থেকে শিখে যাও। প্রথমে বলবা যে বংশগতিবিদ্যায় নিশ্চয়ই হয়তো বংশগতিবিদ্যায় স্যার মনে হয় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, এর জন্য বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়। এটা গেল ধাপ 1। তাহলে ধাপ 1-এ বলবা স্যার বংশগতিবিদ্যায় নিশ্চয়ই তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় বলেই বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়। এবার ধাপ 2 বলবা স্যার বংশগতিবিদ্যায় মনে হয় কোনো জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নাই, এই জন্য বংশগতিবিদ্যাকে ফলিত শাখা বলা হয় না। তাহলে 2 নম্বর কথাটা কি বললাম? ফলিত জীববিজ্ঞানের সংজ্ঞা কি বললাম? স্যার বংশগতিবিদ্যায় মনে হয় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না স্যার, এজন্য এটাকে মনে হয় ভৌত শাখা বলা হয়। এবার বংশগতিবিদ্যা এই বিষয়টা আমরা 4 পৃষ্ঠা থেকে লিখবো। এই কথাটা আমরা 4 নম্বর পৃষ্ঠা থেকে লিখবো। কি লিখছি দেখো,
বংশগতিবিদ্যার আমি বইতে 4 নম্বর পৃষ্ঠা থেকে বংশগতিবিদ্যায় বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় বংশগতিবিদ্যা থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে জিন আর জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করা হয়। জিন এবং জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ জিনের বৈশিষ্ট্য, জীবের বংশগতি মানে পিতামাতা থেকে কিভাবে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য আসে, এই সকল মুখস্থ করার বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। বংশগতিবিদ্যায় আলোচনা করা হয় জিন এবং জীবের বংশগতির ধারা, অর্থাৎ জিনের গঠন, ডিএনএর গঠন, আরএনএর গঠন, জীবের বংশগতির ধারা অর্থাৎ পিতামাতা থেকে কিভাবে সন্তানে বৈশিষ্ট্য যায়, এ সকল তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে কোনো জীবন সংশ্লিষ্ট প্রয়োগ, উন্নয়ন বা পরিবর্তন হয় না। এখানে কোনো পরিবর্তন বা জীবন সংশ্লিষ্ট উন্নয়ন করা হয় না স্যার। তাই বংশগতিবিদ্যাকে বা জেনেটিক্সকে ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি বলা হয়। তোমাদের আমি ভৌত জীববিজ্ঞান বংশগতিবিদ্যাকে কেন ভৌত জীববিজ্ঞানের শাখা বলা হয় এটার 3টা ধাপ বলেছি। প্রথমে বলবা বংশগতিবিদ্যায় মনে হয় স্যার তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, এজন্যই মনে হয় এটাকে ভৌত শাখা বলে। তারপর বলবা মনে হয় স্যার বংশগতিবিদ্যায় জীবন সংশ্লিষ্ট প্রয়োগ নাই, এই জন্যই মনে হয় এটাকে ফলিত জীববিজ্ঞান বলা যাবে না। এইবার ডিটেইলস বলবা যে স্যার বংশগতিবিদ্যায় বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় দেখেছি এখানে জিন আর জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ জিনের গঠন, ডিএনএ আরএনএর গঠন এবং জীবের বংশগতির ধারা অর্থাৎ পিতামাতা থেকে কিভাবে সন্তানের বৈশিষ্ট্য আসে এই সম্পর্কিত কথা আলোচনা করা হয়। এখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন নাই স্যার, এখানে কোনো উন্নয়ন করা হয় না। তাই বংশগতিবিদ্যাকে আমি ভৌত জীববিজ্ঞান বলতে চাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আর প্রশ্ন না থাকলে আমি আজকের ক্লাস আজকের মতো সমাপ্ত করব। বাড়ির কাজ কি থাকলো? বাড়ির কাজ থাকলো এই 4টা প্রশ্ন, বাড়ির কাজ থাকলো এই 4টা প্রশ্নের উত্তর, বাড়ির কাজ থাকলো আর হচ্ছে 16 পৃষ্ঠা, আর বইয়ের 16 পৃষ্ঠা ক আর খ, বইয়ের 16 পৃষ্ঠা ক আর খ লিখতে হবে। এই থাকলো বাড়ির কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি ছুটি নিব। মাহাদি মুরসালিন কোশ্চেন করলো শ্রেণীবিন্যাসের সংজ্ঞায় শ্রেণীবিন্যাসের ধাপগুলা লিখলে কিছু হবে কিনা। আমি শ্রেণীবিন্যাসের ধাপগুলা লিখেছিলাম আগের প্রথম দিকে যখন আলোচনা করেছিলাম। এখন তোমাদের বিস্তারিত এই বোর্ডের পরীক্ষায় হয়তো তুমি এত সময় পাবা না, তাই হচ্ছে ওইটা বাদ দিয়েছি। মনে চাইলে তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। পাঁচটা কোশ্চেন না, আমি দেখতে পাচ্ছি মোট 6টা কোশ্চেন এইচডব্লিউ, 4টা বোর্ডের আর হচ্ছে 2টা হচ্ছে সৃজনশীলের ক আর খ, তাহলে মোট 6টা প্রশ্ন এইচডব্লিউ হয়। শ্রেণীবিন্যাসের একক কি আরেকবার বলতে হবে? আচ্ছা, শ্রেণীবিন্যাসের একক কি আরেকবার বলতে হবে? রাফিদ আহমেদ রাফিদ, শ্রেণীবিন্যাসের একক কি এটা পারার জন্য তোমাকে চলে যেতে হবে বইতে 10 নম্বর পৃষ্ঠা। 10 নম্বর পৃষ্ঠা যে তুমি লিখবা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ, অর্থাৎ জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টা ধাপের প্রত্যেকটা ধাপকে শ্রেণীবিন্যাসের একক বা ট্যাক্সন বলা হয়। রাফিদ আহমেদ রাফিদ। 14 পৃষ্ঠার যে 7 নম্বর পৃষ্ঠা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য, আমি 14 নম্বর পৃষ্ঠার আরেকটা বাড়ির কাজ জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, এটা হচ্ছে তোমাদের হাতে দিয়ে দিলাম গুগল। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য উদ্দেশ্য আছে বইতে 4টা বা 5টা, বইতে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য আছে 4টা বা 5টা। সেখান থেকে অনেক বাড়িয়ে তোমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনেক বিস্তৃত হারে লেখার চেষ্টা করবা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা গুগলের সাহায্য নিয়ে অনেক বড় করে লেখো। তোমাদের হাতে দিলাম গুগল আর বায়োলজি বই। ফারদিন আহমেদ অমি কোশ্চেন করলো যে ধাপগুলো লেখার সময় ধাপগুলোকে বাঁকা করে লিখতে হবে কিনা। অবশ্যই ধাপগুলো লেখার সময় 10 নম্বর পৃষ্ঠা এই ধাপগুলো লেখার সময় অবশ্যই এগুলো বাঁকা করে লিখতে হবে, এটাই নিয়ম, আন্তর্জাতিক নিয়ম এটাই। তাহলে সবাইকে আমার অনুরোধ থাকলো মোট 7টা কোশ্চেন বাড়ির কাজ করবা। বোর্ডের কোশ্চেন 4টা, তারপরে হচ্ছে 16 পৃষ্ঠা ক খ, আর হচ্ছে 14 পৃষ্ঠা হচ্ছে লাস্ট কোশ্চেনটা। তাহলে আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।